এই বর্তমান সরকারে অনেকে মন্ত্রিপরিষদে চান্স পেয়েছেন, তার আগে ইউনূস সরকারে অনেকে চান্স পেয়েছে, তার আগে শেখ হাসিনার জমানাতে অনেকে ছিলেন। এখন আমরা গুনে গুনে প্রত্যেকটা লোকের চেহারা শুরু দেখে বলতে পারি যে এরা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট থেকে শেখ হাসিনাকে ডুবিয়েছে, এরা ইউনূসের সঙ্গে একসঙ্গে ঘর করে দেশকে ডুবিয়েছে। মানে এরা ইউনূসকে ডুবায় না, এরা সকলে মিলে দেশকে ডুবিয়েছে। বহু বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, শিল্প প্রতিষ্ঠান তছনছ করে ছেড়ে দিয়েছে। বহু মানুষের মান সম্মান ইজ্জত ধুলায় মিটিয়ে দিয়েছে। মানুষ সে দেখা গেল যে 20, 30, 40 বছর ধরে সে যে একটা স্বপ্নের জগৎ তৈরি করেছিল, কারো ব্যবসা, কারো পরিবার, কারো সংসার, এই ইউনূস জমানাতে মপ করে পুরো সব কিছু তছনছ করে দিয়েছে। পার্ট অফ দ্য প্ল্যান অফ মার্কিন ডিপ স্টেট পলিসি। আবার সেই পলিসিটা যে এখন বন্ধ হয়েছে, আই ক্যানট সে, আমি একটু বলতে পারি না। এখন এটা হয়তো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। তারপরে আপনি দেখেন হামেদ যে মারা যাচ্ছে, নূরজাহান বেগম একজন গ্রামীণ ব্যাংকের ছিল, তারে আপনার স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল। সে তো টাকা পয়সা কামাইছে, ওইটা তার হোঁদ আছে। এছাড়া এই ধরেন এই যে মাইলস্টোনে আপনার বিমান দুর্ঘটনায় ছেলে মারা গেছে, সামন্তলাল আসতে চাইছে দেশে, ইউনূস সরকার আসতে দেয়নি। বলেন, সে তো ওখানে বাচ্চারা পুড়ে গেছে, সেটা তো চিকিৎসা দিতে পারে, তাকে আসতে দেয় নাই। দিয়ে বাড়িতে সব পুরো অঞ্চল সে কিনে ফেলছে, ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম সব বানাইতেছে। এবং মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে যে আর্থিক সহায়তার এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়িত হয়নি। তারপরে যে হামের টিকা নেই, এটা তো আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। বাংলাদেশের রাজনীতি থেকে আবারও শুরু হতে যাচ্ছে নতুন এক সংঘাতের অধ্যায়। ক্ষমতাসীন বিএনপি বলছে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ শেষ, এখন শুরু প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে বলেও দাবি তার। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, যদি জনগণের রায় সত্যি সরকারের পক্ষে হয়ে থাকে, তাহলে সেই জনগণের দেয়া গণভোটের রায় বাস্তবায়নে এত অনীহা কেন? বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ তুলেছেন সরকার পরিকল্পিতভাবে জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছে। সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে বিলম্বকে তিনি ছল চাতুরি হিসেবে আখ্যা দিয়েছেন। তার সতর্কবার্তা, সংসদের ভেতর আলোচনা চলবে, কিন্তু সরকার সাড়া না দিলে রাজপথেও নামবে বিরোধীরা। একদিকে বিরোধী দলের হুঁশিয়ারি, অন্যদিকে রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ। দেশ কি স্থিতিশীলতার দিকে যাচ্ছে নাকি রাজপথের সংঘাতের দিকে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন এমি আজিজ, সিনিয়র সাংবাদিক। সে সঙ্গে আরও আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। ধন্যবাদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এমি আজিজ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি আমি বলছিলাম যে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সে সঙ্গে প্রধানমন্ত্রী বলছেন আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে, সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন সরকার পরিকল্পিতভাবে জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছে। সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে বিলম্বকে তিনি ছল চাতুরি হিসেবে আখ্যা দিয়েছেন। একদিকে সরকার বলছে যে দেশ পুনর্গঠন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অন্যদিকে বিরোধী দলের হুঁশিয়ারি। সব মিলিয়ে আমরা আসলে কোন দিকে ধাবিত হচ্ছি, স্থিতিশীলতার দিকে নাকি আবারও সংঘাতের রাজনীতির দিকে? ধন্যবাদ। এটা আসিফ ভুইয়া ভালো জানে, কারণ আসিফ ভুইয়া বলছেন না ডিপ স্টেটের তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে সরকারে থাকার জন্য প্ল্যান দিয়েছিল। এখনো ডিপ স্টেট সক্রিয়, তাদের ইচ্ছায় মাঠে আন্দোলন হবে কি হবে না, দেশ চলবে কি চলবে না, এটা নির্ধারিত থাকবে। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হাতে নাই। আপনি বলেন তো দেখি, এই সংসদ চলছে, একটা অভ্যুত্থানের পরে সংসদ, এই সংসদে বিরোধী দলের যে দায়িত্ব, এই যে মার্কিনের সাথে যে আপনার বাণিজ্য চুক্তি হলো, কেউ উত্থাপন করেছে? রুমিন ফারহানা সে উত্থাপন করেছে, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, কারণ তাকে নাকি নোটিশ করতে হলে 5 জন আপনার সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। সে পাবে কোথায়?
সে আলোচনা করতে পারে নাই। তো এর দায়িত্ব ছিল না বিরোধী দল যেটা আছে, এনসিপি বলেন জামাত বলেন, তারাই তো বিরোধী দল, তারা কি উঠাইছে আলোচনা? কই কোনো পাবলিক ইস্যু? এই যে হামের শিশু মৃত্যুর বিষয়টিও কিন্তু সেটা শিশু মারা যাচ্ছে, নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, বাজার ব্যবস্থাপনা নাই, মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি হলো, কোনো কিছু যে মানে জনগণ সম্পর্কিত কোনো সমস্যা কি কোনো বিরোধী দল কোথাও কোনো ইস্যুতে কোনো কথা বলেছে? এবং আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি আসলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাগুলো ঢেকে যাচ্ছে? না, অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা সেটা তো এখন সরকার যেটা সরকারে আছে, বিরোধী দল আছে, তারা সাফার করতেছে। আমার বক্তব্য উল্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুদকে অভিযোগ করেছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। সে অভিযোগের তদন্ত হয় না কেন আপনি বলেন? 3-0 থিওরি ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী বাস্তবায়ন করতে চায় না। আমাদের দেশে একটা হলো জিরো পভার্টি, আমাদের দেশে পভার্টি বাড়ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে। তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট, বিশ্ব ব্যাংকের হিসাব মতে 3 কোটি, বলে 30 লাখ, 3 কোটি, তাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে, 3 কোটি লোক বেকার। আপনার জিরো ইমিশন, আমি লিখেছি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ভিতরে বসবাসের অনুপযুক্ত বায়ু দূষণে 1 নম্বর। ঢাকা শহর 1 থেকে 3-এর ভিতরে থাকে। হ্যাঁ, তো কি করছে বাংলাদেশে 18 মাসে কি করছে? সারা দেশে 24 লক্ষ টাকা, লাখ কোটি টাকা আপনার লোন রেখে চলে গেছে, বিদায় হয়েছে। তারপরে আপনি দেখেন হামে যে মারা যাচ্ছে, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের ছিল, তারে আপনার স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল। সে তো টাকা পয়সা কামাইছে, ওটা তার হোদ আছে। এছাড়া এই ধরেন এই যে মাইলস্টোনে আপনার বিমান দুর্ঘটনায় ছেলে মারা গেছে, সামন্তলাল আসতে চাইছে দেশে, ইউনূস সরকার আসতে দেয়নি। বলেন, সে তো ওখানে বাচ্চারা পুড়ে গেছে, সেটা তো চিকিৎসা দিতে পারে, তাকে আসতে দেয় নাই। দিয়ে বাড়িতে সব পুরো অঞ্চল সে কিনে ফেলছে, ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম সব বানাইতেছে। এবং মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে যে আর্থিক সহায়তার এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটিও বাস্তবায়িত হয়নি। তারপরে যে হামের টিকা আনে নাই, এটা তো আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কারণ টিকা ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার সতর্ক করেছে সরকারকে যে এটা হাম মহামারী হতে পারে, কেন টিকা আনলো না, কেন টিকা দিল না? এখন বলা হয় আইসিইউ নাই। আরে আইসিইউ তো একটা বাচ্চা ছেলে, কোলে করে মা বাবা শিশু, মৃত শিশুকে নিয়ে চলে আসে, আইসিইউ দিয়ে কী করবে বাচ্চারা? বাচ্চা যখন হামে, যখন তার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, তখন আইসিইউতে নেয়, এটা লাইফ সাপোর্ট। সেখান থেকে তো বাচ্চার কতটুকু রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে বলেন? সে ফেরত আসবে? আইসিইউ বড় সমস্যা না, সমস্যা হলো টিকা কেনে নেয়, টিকার পয়সা গেল কোথায়? অন্তর্বর্তী সরকারের এই ধরনের অব্যবস্থাপনার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? অযোগ্যতা নাকি অনীহা? অযোগ্যতা, অনীহা, চুরি, সব তাদের, লোভ লালসা সব ছিল তাদের ভিতরে। চুরির ব্যাপারে তো পিছের আয় নাই। নিজস্ব ফৌজদারি অপরাধের মামলা ছিল ইউনূসের বিরুদ্ধে 7টা, সে নিজে আইন আদালতেও যায় নাই, নিজে এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করে নিছে। বলেন কেমন ক্রিমিনাল? আবার এই যে আমার ছেলে ব্র্যাকে চাকরি করে, বিআরটে চাকরি করে, সেখানে প্রফিট শেয়ারিং আছে 5%। গ্রামীণ ফোনের কর্মচারীরা তার প্রফিট শেয়ারিংয়ের জন্য তার বিরুদ্ধে মামলা করেছিল, সেটা সে 3.5% বানাইছে, যাতে যদি দেওয়া লাগে তাহলে যাতে কম দিতে হয়, 3.5% বানায় নিচ্ছে সে। তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি নিজেও মনে করতাম যে বিশ্ববিখ্যাত লোক, দেশের সম্পদ, শেখ হাসিনা তাকে খামাখা 6 তলা হাঁটায় উঠাইতেছে, বুড়া মানুষ হাঁটায় নামাইতেছে। আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, ডকুমেন্ট আছে। কিন্তু আমি দেখলাম যে আমি হচ্ছে একমাত্র আহম্মক, যে আমি ইউনূসকে চিনতে পারিনি, যে এইরকম দুর্বৃত্ত, সে দুর্বৃত্ত। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা শেখ ইউনূসকে চিনছে, আর তো কেউ চিনতে পারে না। সবাই তো ইউনূসের পক্ষে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি এম এ আজিজ তুলে ধরছিল ডিপ স্টেটের কথা, ডিপ স্টেট আসলে কারা? ডিপ স্টেট কি আমাদের রাজনীতির নিয়ন্ত্রক? আপাতত এখন নিয়ন্ত্রণ ডিপ স্টেটের হাতেই টিল নাও মনে হচ্ছে যে সমস্ত নিয়ন্ত্রণের চাবিকাঠি। এখানে দুটো ব্যাপার আছে। ধরেন আপনার একটা গাড়ি আছে, তো গাড়িটা চলছে,
তো গাড়িটা চলছে, ড্রাইভার বসে আছে, কিন্তু এটা এত অত্যাধুনিক একটা গাড়ি যেটা রিমোট আপনার হাতে, ড্রাইভার শুধু এভাবে ধরে আছে। তো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো একটা রাষ্ট্র তাদের যে ডিপ স্টেট পলিসি, অন্য একটা দেশের সরকার পরিবর্তন করা, সেই দেশের ভূমি দখল করা, সেই দেশের ভূসম্পত্তি এবং খনিজ দ্রব্য সেগুলো লুট করা, এবং তাদের যে তাবেদার পুতুল সরকার সেখানে প্রতিষ্ঠিত করা, এই অ্যাজ এ হোল কম্বাইন্ড একটা কমপ্লেক্স এবং একটা কম্পোজিট যে প্যাকেজ, এটি আমেরিকার ভাষায় এটাকে বলা হয় ডিপ স্টেট। কোথাও যদি দেখা যাচ্ছে যে শেখ হাসিনার মতো ঘাড় তেড়া কোনো শাসক পেয়ে যায়, বা মাদুরোর মতো ঘাড় তেড়া কোনো শাসক পেয়ে যায়, তখন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ধরনের ধ্বংসলীলা চালানো দরকার সেই কাজগুলো তারা করে। তো এই যে ধ্বংসলীলা করার জন্য বিদেশ থেকে সৈন্য আনা, অস্ত্র আনা, রাইফেল আনা, গোলাবারুদ আনা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা এবং একটা দেশকে উত্তাল করে দেওয়া, এটা হলো একটা প্রস্তুতি ডিপ স্টেটের। ডিপ স্টেট আরেকটা ধাপ হলো যে তারা বিভিন্ন জায়গাতে তাদের কৌশলগত জায়গাগুলোতে তাদের পছন্দের মানুষ বসাবে, সাংবাদিকরা তাদের ভাষায় কথা বলবে, সারাক্ষণ শুধু আমেরিকার প্রশংসা করবে, কবিরা কবিতা লিখবে, গায়করা গান রচনা করবে, অর্থনীতিবিদরা এমনভাবে সব তথ্য হাজির করবে যে আমেরিকার সাথে সম্পর্ক ছাড়া, বিশ্বব্যাংক IMF-এর সাথে সম্পর্ক ছাড়া একটা মিনিটে বাংলাদেশ টিকতে পারবে না। রাজনীতিবিদরা সেই দাড়ি থাকুক টুপি থাকুক, ডাজ নট ম্যাটার, তারা মানে যত বড় বড় মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তলে তলে বলবে আমেরিকান শ্যাম্পেন ইজ ভেরি গুড, আমেরিকান হুইস্কি এর চেয়ে ভালো কোনো হুইস্কি নাই, বার্গার যদি বাঁচতে চাও বার্গার খাও, KFC খাও, পিৎজা হাট খাও, ম্যাকডোনাল্ডস খাও, আর যদি পারো ডোনাল্ড ট্রাম্পকে মাঝে মধ্যে আব্বা ডাইকো, তাহলে তোমাদের শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে। এই সকল কথাবার্তা যখন পলিটিশিয়ানদের মধ্যে থেকে প্রকাশ্যে না বের হলেও তাদের চেহারা সুরত দেখলে আপনার মনে হবে যেন এদের জন্মই হয়েছে আমেরিকার যাওয়ার জন্য, এদের স্বপ্ন দু চোখে শুধুমাত্র হোয়াইট হাউস আর অন্য কোনো কিছু। এই আপনি দেখেন অল্প কিছুদিনের মধ্যে আমরা যে দৃশ্যগুলো দেখলাম, এই বর্তমান সরকারে অনেকে মন্ত্রিপরিষদে চান্স পেয়েছেন, তার আগে ইউনূস সরকারে অনেকে চান্স পেয়েছে, তার আগে শেখ হাসিনার জমানাতে অনেকে ছিলেন। এখন আমরা গুনে গুনে প্রত্যেকটা লোকের চেহারা শুরু দেখে বলতে পারি যে এরা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট থেকে শেখ হাসিনাকে ডুবিয়েছে, এরা ইউনূসের সঙ্গে একসঙ্গে ঘর করে দেশকে ডুবিয়েছে। মানে এরা ইউনূসকে ডুবায় না, এরা সকলে মিলে দেশকে ডুবিয়েছে। বহু মানে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, শিল্প প্রতিষ্ঠান মানে তছনছ করে ছেড়ে দিয়েছে, বহু মানুষের মান সম্মান ইজ্জত ধুলায় মিটিয়ে দিয়েছে। মানুষ সে দেখা গেল যে 20, 30, 40 বছর ধরে সে যে একটা স্বপ্নের জগৎ তৈরি করেছিল, কারো ব্যবসা, কারো পরিবার, কারো সংসার, এই ইউনূস জমানাতে মপ করে পুরো সব কিছু তছনছ করে দিয়েছে। পার্ট অফ দ্য প্ল্যান অফ মার্কিন ডিপ স্টেট পলিসি। আবার সেই পলিসিটা যে এখন বন্ধ হয়েছে, আই ক্যানট সে, আমি একটু বলতে পারি না। এখন এটা হয়তো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, রাজনৈতিক দলের ঘাড়ে ভর করেছে কোনো অফিসে, এমনকি এটা যদি আওয়ামী লীগকে তারা আবার সেই ডিপ স্টেট পলিসিতে আওয়ামী লীগের সামনের ফ্রন্ট লাইনে নিয়ে আসে, এতেও আমি কোনো আশ্চর্য হব না। ফ্যাক্ট ইজ দ্যাট বাংলাদেশ এখন যেভাবে চলছে তাতে করে শেখ হাসিনার জমানাতে এবং ইউনূসের জমানাতে ডিপ স্টেটের যে বাড়াবাড়ি ছিল তার অ্যাটলিস্ট এখন দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যদি 10% হয়ে থাকে, টোটাল প্রশাসনের সব কিছুর উপর তাদের 10% থাকে, ইউনূস জমানাতে সেটা ছিল 50%, এখন সেটা 100%। তাহলে গণঅভ্যুত্থান, প্রাণহানি এবং দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াইয়ের আসলে মূল্যটা কি? এটি একটা অংশ, এটা মূল্য অনেক কিছু আছে। এটা আমাদের যারা সংবেদনশীল মানুষ আমরা যারা আছি, আমরা যারা এত কিছু চিন্তা ভাবনা করি না, তারা কান্না করি। যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা গিল্টি ফিল করি, কিন্তু এর পেছনে যে কলকাঠি নাড়ার জন্য বহু মানুষ আছে, এর পেছনে যে অনেক কিছু আছে, ইতিহাস আমরা এখনও জানি না, হয়তো আগামীতে আমরা জানবো। এর পেছনে কত মীর জাফর আছে, কত জগৎ শেঠ, কত রাজবল্লভ আছে, আমরা এখনও পর্যন্ত মানে এটা বের করতে পারিনি। সময় আসলে এগুলো সবই বের হয়ে যাবে। ফলে কি হলো, গণঅভ্যুত্থানের শহীদান, তার সঙ্গে সঙ্গে যারা গাজী মানে এখানে বিজয়ী হয়েছেন, জুলাই যোদ্ধা, উইথ ডিউ রেসপেক্ট, তাদের মধ্যে হয়তো হাতে গোনা 2-1 এজেন্ট থাকতে পারে, বেশিরভাগই ইনোসেন্ট, এদের বয়সই 30-এর নিচে। এই ধরনের নোংরামি ফাজলামো
এই ধরনের ডিপ স্টেটের মতো আজেবাজে বিষয় তাদের মাথায় এখনও ঢুকেনি। আমাদের মতো যারা বয়স্ক মানুষ সারা দুনিয়া আমরা ভেজে ভেজে খেয়েছি, খাওয়ার পরে সেই সমস্ত তরুণদেরকে আমরা আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছি। ফলে কী হলো, এই যে একটা দুর্ভাগা দেশ আজকে সেই 1757 সালের পর থেকে আজ অবধি শুধু বারবার আমরা নিয়তির কাছে কখনো ফেল করছি, বিদেশি শক্তির কাছে ফেল করছি। আমাদের দেশের মধ্যে একের পর এক মীর জাফর, মিরন এদের তৈরি হয়েছে। আপনাকে দুটো কথা বলি, দেখেন আজিব একটা কথা বলছিল, তখন আমার মনে হলো হামে এ যাবৎকালে 300 শিশু মারা গেছে, লক্ষ লক্ষ শিশু আক্রান্ত, এবং এই যে 300 শিশু মারা গেছে, আমরা আইএমএ জাহিলিয়াতে যারা কাফের মুশরিক তাদেরকে আমরা খুব খারাপ বলি, এরা মেয়ে শিশু বা কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দিত। আই ডু নট বিলিভ যে জাজিরাতুল আরবের ওই মক্কার ওই অল্প একটু জায়গার মধ্যে 300 কন্যা শিশুকে কেউ মেরেছে। একজন জাহেল পাওয়া যাবে না যে 300। কিন্তু এই বাংলাদেশে এই ইনুস জামানাতে যে রেজিম চলেছে, সেই রেজিমের একটা ভুলের কারণে 300 শিশু মারা গেল। এখন আমরা তাদেরকে কি আইএমএ জাহিলিয়াত বলবো? আমরা কি তাদেরকে আবু জেহেল বলবো, আবুল আহাব বলবো, নাকি অন্য কিছু? আপনি যদি ধরেন ইতিহাসের আর একটা চরিত্র আছে যাকে মোহাম্মদী বেগ বলি আমরা, সেই যে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, কিংবা আমরা সীমারকে বলি, ইমাম হোসেনকে যিনি জবাই করেছিলেন। মোহাম্মদী বেগ এবং ইমাম হোসেনের হত্যাকারী যিনি আছেন সীমার, এই তাদের দুজনকে যদি বলা হতো 300 শিশুকে সামনে শুইয়ে দিয়ে সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দেওয়া হবে, এই 300 শিশুকে হত্যা করো, কোনোদিন তারা সেই কাজটা করতো না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গঠিত অপরাধের জন্য বিচারের আওতায় আসবে কি, নাকি সেখানেও আবার ডিপ স্টেট সক্রিয় হয়ে উঠবে? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম বলর আলী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত অপরাধগুলোর বিচার হবে কি? সরকার কিংবা বিরোধী দল কি কোনো বিশেষ কারণে নিশ্চুপ? প্রথমত হলো বিচার হবে, টুডে অর টুমরো। বিচার যদি এখন হয়, যারা অপরাধী তাদের সাজা রিজনেবল হবে। কিন্তু এই বিচার যদি পরে হয়, ধরুন 2 বছর পরে বা 10 বছর পরে, ইভেন 20 বছর পরে, এটা আরও নির্মম এবং নিষ্ঠুর হবে। যেমন ধরুন শেখ হাসিনার পতন যদি 2014 সনে হতো, তাহলে তাকে দেশ ছেড়ে পালাতে হতো না, এমনকি জেলেও যেতে হতো না। কিন্তু এখন দেখেন কি অবস্থা, তার আশাটা সম্পূর্ণ অনিশ্চয়তা। এখন এই যে হাম নিয়ে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে যারা অপরাধী, আপনি এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক লোক আছেন, অনেক কর্মকর্তা, অনেকগুলো মানে আমলাদের মধ্যে যারা রিটায়ার্ডে চলে গেছিলেন, তারা এসে এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। সেই সিন্ডিকেটের কারণে কি দেখেন কোনো এডিবি বাস্তবায়ন হয়নি ইউনূসের জমানাতে, মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বড় কোনো প্রজেক্ট হয়নি। কিন্তু তারপরেও আমরা প্রায় $12 বিলিয়ন দেশের বাইরে থেকে লোন করেছি, $12 বিলিয়ন। আর দেশের ভিতর থেকে প্রায় 1,40,00,000 কোটি টাকা দেশের ভিতর থেকে আপনি করেছেন। আপনি যদি এই সমস্ত বাংলাদেশের সব মানুষ যদি আপনি যাকে বলা হয় যে এই সরকারের সাথে জড়িত 10,000 গরুকে যদি আপনি একসাথে এই টাকাগুলোকে আপনি ঘাস বানাই দেন, তাও আবার 100 টাকার নোট, আপনি 18 মাস বসে এই টাকাগুলো খেতে পারবে না। সব মিলে যদি প্রায় 3 লক্ষ কোটি টাকা, $12 বিলিয়ন মানে 12 144, আর ওখানে 1,40,00,000, প্রায় 2,80,000 কোটি টাকা। 2,80,000 কোটি টাকা একত্রে করলে কত টাকা হয়, ইউ ক্যান ইভেন ইমাজিন, আমিও ইমাজিন করতে পারি না। এই টাকাগুলো এরা খেয়ে ফেলেছে এই সময়টার মধ্যে। এখন এরপরে হঠাৎ করে এই যে অন্যান্য লোন প্লাস ব্যাংকের যে খেলাফি ঋণটা, এক লাফে 2 লক্ষ কোটি টাকা থেকে, বা শেখ হাসিনা রেখে গেছিল 1.5 লক্ষ কোটি টাকার মতো, সেই 1.5 লক্ষ কোটি টাকা থেকে এটা মুহূর্তের মধ্যে জাম্প মেরে 5.5 লাখ কোটি টাকাতে চলে গেল। ব্যাংক খেলাপি ঋণ কীভাবে হলো এটা? হাউ ইট ইজ পসিবল? ব্যাংক থেকে এই যে 5টা ব্যাংকগুলো তারা করলো করে, এই ব্যাংকে প্রথমে 20,000 কোটি টাকা দেওয়া হলো, তারপরে আবার 30,000 কোটি টাকা। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেও লুটপাট হয়েছে। মানে লুটপাট কি, এখন তো মানে 18 মাসে তারা যে লুটপাট করেছে, শেখ হাসিনার জামানার 18 বছরের লুটপাটকে আপনি মিলাতে পারবেন না। মনে হচ্ছে বেশি, তুলনামূলকভাবে মনে হচ্ছে এই আমলে বেশি লুটপাট হয়েছে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম বররনী। জনাব এম এ আজিজ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হলো, কিন্তু বাণিজ্য মন্ত্রী যেমনটি বলছেন দুটি রাষ্ট্র চুক্তি করলে চট করে পরিবর্তন করা যায় না। আবার অধ্যাপক আনু আহমদ বলছেন যে আমরা ট্রাম্পের আদেশপত্র মানতে বাধ্য নই। সব মিলিয়ে এই চুক্তি থেকে বেরোবার কোনো পথ আমাদের রয়েছে কিনা? দেখেন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি, আমার বক্তব্য হলো এই চুক্তি সম্পর্কে তো আমি হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে টেনে বের করে লিখেছি, রিপোর্ট ছাপা হয়েছে। আমাকে একজন টেলিফোন করেও বলেছে, আমি কিন্তু চুক্তি তো বাস্তবায়ন হয়ে গেছে। কারণ চুক্তির ভিতরে একটা যেমন ছিল যে মার্কিনদের কাছ থেকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনার বোয়িং কিনতে হবে। 14টা বোয়িং কিনে ফেলেছে, অথচ এয়ারবাস কেনার কথা ছিল ফ্রান্সের কাছ থেকে। বলা আছে চুক্তিতে বিমান কিনতে হবে যুক্তরাষ্ট্রতে, বোয়িং কিনতে হবে, ফ্রান্সের ওটা কেনা যাবে না। হ্যাঁ, তো তাহলে কি দাঁড়ালো? চুক্তি বাস্তবায়ন হয়ে গেছে। চুক্তি তো আপনি কন্ট্রাক্ট অলরেডি এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে, এবং আমি প্রমাণ দিতে পারবো না। সেখানে তো সবার সম্মতি নেই। পররাষ্ট্রমন্ত্রী বলছে তো যে সব দলকে জিজ্ঞেস করেই এই চুক্তি আলাপ করেই চুক্তি করা তো জামায়াতের আমির তো অস্বীকার করেছেন, তিনি বলেছেন চুক্তি সম্পর্কে তিনি অবগত নয়, এবং তিনি কিন্তু আজ বলেছেন যে সব চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার পক্ষে জামায়াতের আমির। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে চুক্তি মেনে নেন, চুক্তি মেনে নেন। তার মানে প্রমাণ হলো আগে যে বলছিল একবার ডিনাই করছে, এটা সত্য কথা বলে নাই, উনি মিথ্যা কথা বলেছে। এখন বলছে মিথ্যা বলার পিছনে কি কারণ থাকতে পারে? কারণ হচ্ছে সে জানে এখন কালে বাস্তবতার আলোকে, অর্থাৎ তিনি এই চুক্তি করার পক্ষে ছিল, বোঝা যাচ্ছে। সেটা যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছিল সেটাই ঠিক আছে, কারণ দল জানে চুক্তি বা প্রশ্ন ওঠে না কেন, পার্লামেন্টে আলোচনা হয় না কেন বলেন? এই চুক্তি জামাতের আমির বললে আমার দাবি যাবে? বলেন আপনি। আমাদের রপ্তানি, তৈরি পোশাক রপ্তানি যা হয় তার 80%। এখন আমাদেরকে তাদের তুলা এবং সুতা কিনতে হবে তাদের। আমরা অল্প পয়সায় তুলা কিনি হলো ভারত থেকে, চীন থেকে, দক্ষিণ আফ্রিকার থেকে, অল্প কাছাকাছি। ওদের ওখানে প্রতি কেজি হচ্ছে $1 করে বেশি, তা আমাদের গার্মেন্টস বাঁচবে কী করে? তারপরে ধরেন এই যে আপনার তৈরি পোশাকের যে আপনার ফ্রান্সের মেধাসত্ব পর্যন্ত, যে এখন যে আমেরিকার যে জিনিস বাংলাদেশ ইম্পোর্ট করবে, যা দেয় তা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এবং মেধাসত্ব হলো, আগে আমরা জানি আমাদের দেশে সব বলেন ধান সব কিছু, আগে ধান থেকে ধানের বীজ তৈরি করা হতো না, এটা করা যাবে না, সব আমেরিকার থেকে আনতে হবে, তার কাছে বন্দি। আপনি বলেন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে আপনি আমেরিকা যেখানে নিষেধাজ্ঞা দিবে এবং যে দেশের সাথে যে সম্পর্ক তৈরি হবে সেই অনুযায়ী বাংলাদেশকে অ্যাক্ট করতে হবে। বলেন তো দেখি, চীনের কাছ থেকে সস্তা দামে কোনো অস্ত্র কেনা যাবে না, আমেরিকার কাছ থেকে কিনতে হবে। এইসব সত্য বাস্তবতার আলোকে কি দেখবো আমি? এই বাণিজ্য চুক্তির দ্বারা কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে? আমি একটি কথাই লিখছি, এটা ইচ্ছাকৃতভাবে ইলেকশনের 9 দিন আগে, 3 দিন আগে এই চুক্তি করছে, 9 তারিখে। জাস্ট আমেরিকান ট্রাম্প প্রশাসনের অনুকম্পা পাওয়ার জন্য ইউনুস সরকার এই চুক্তি করেছে, এবং এই চুক্তির ফলে আমেরিকান বয়ে বাংলাদেশ ঢুকে পড়ছে। এর থেকে বেরোনোর ক্ষমতা নাই। এবং আপনি দেখেন যে এই চুক্তির পালার পরে আপনি দেখেন চীনের সাথে কি সম্পর্ক হয়, রাশিয়ার সাথে আমাদের কি সম্পর্ক হয়, জাপানের সাথে কি সম্পর্ক হয়। এগুলো তো, জাপান তো অর্থনৈতিক পরাশক্তি, আমাদের দেশে বিনিয়োগ আছে না। তো এখন তো আপনি এই আত্মঘাতী চুক্তির পরিফল কতদিন ভোগাতে হবে বাংলাদেশকে, আমি সেই প্রশ্ন রাখছি। বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, এই আত্মঘাতী চুক্তির পরিফল বাংলাদেশ কতদিন ভোগ করবে? আর একটি প্রসঙ্গ যদি যুক্ত করি, বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বলেছিল পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সর্বাগ্রে প্রাধান্য পাবে। তাহলে এই মার্কিন বাণিজ্য চুক্তি বহাল থাকা বিএনপির নির্বাচনী ইশতেহারের লঙ্ঘন নয় কি? আমার কাছে পররাষ্ট্রমন্ত্রী যে ছিল, ইউনুস সরকারের যে উপদেষ্টা ছিল,
সে এই ঘটনাটা কোঅর্ডিনেট করছে এবং সবগুলো রাজনৈতিক দল জানে। যদি না জানতো পার্লামেন্টে কেন উত্থাপন করলো না? আমি যে উদাহরণগুলো দিলাম, মেজর কয়েকটা উদাহরণ দিলাম, আপনি বলেন আমেরিকাও এক জায়গায় নিষেধাজ্ঞা দিবে, সেখানে বাংলাদেশেরও সেইভাবে কাজ করতে হবে। সাবেক উপদেষ্টা আমরা দেখছি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, এখানে কোনো সমীকরণ রয়েছে কিনা? হ্যাঁ, বুঝিনি। সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, হ্যাঁ, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, এখানে কোনো সমীকরণ রয়েছে কিনা? আমার তো মনে হয় তাকে হায়ার করা হয়েছে আমেরিকার আগ্রাসনতে বাঁচতে গিয়ে, কিন্তু আমেরিকান বলয়ে সে ঢুকাই দিছে। তার কাছে সে আমেরিকান নাগরিক, আমেরিকার পারপাস সার্ভ করছে। এখন দেখেন না, জামাতে বলে যে বাস্তবতার নিরিখে চুক্তি দেখতে হবে। বলেন, যার এটার প্রতিবাদ করার কথা, পার্লামেন্টে প্রতিবাদ করার কথা, আন্দোলন করার কথা, সে কয় বাস্তবতার আলোকে এটা দেখতে হবে। বলেন, অর্থাৎ তারাও জানে, অর্থাৎ এই চুক্তির ফাঁদে বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে। আমরা ফাঁদে পড়েছি। যতক্ষণ পর্যন্ত মার্কিন এই যে পরাশক্তি, এটার যতক্ষণ পর্যন্ত আপনার অধঃপতন না ঘটবে ততদিন বাংলাদেশের মুক্তি নেই, ততদিন মুক্তি নেই। এবং এখনো মার্কিন যত বিশ্ব প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিয়ন্ত্রণে আছে। সুতরাং এই যতই বলেন হেরে যেতে পারে, ইরানের এক যুদ্ধে হেরে যেতে পারে, শেষ পর্যন্ত হেরেও যেতে গেলে মার্কিন কিন্তু তারপরেও পরাশক্তি থাকবে। এবং আপনার অনাস্থা 5টা ভেটো পাওয়ার আছে না, সে ভেটো পাওয়ার থাকবে এবং বিশ্ব যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো তার নিয়ন্ত্রণেই থাকবে। সুতরাং আমাদের কিন্তু মুক্তি নাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব গোলাম আল রনি, যেমনটি এম এ আজিজ বলছিল যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আমেরিকার পারপাস সার্ভ করেছে, তাহলে কি তাকে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে? তাই তো মনে হয়, এটা প্রমাণিত। এবং এখানে কোনো যদি কিন্তু দাড়ি কামা সেমিকোলন কিছু নেই। এখানে আপনি দেখুন যে মার্কিন ডিপ স্টেটের কতগুলো পলিটিশিয়ান যাদের চাল চুলো কিচ্ছু নেই, এদের কাজই ছিল প্রেস ক্লাবের সামনে 10-12 জন লোক নিয়ে হাত উঁচু করে বড় বড় কথাবার্তা বলা। এবং সেই সমস্ত মানুষকে এখন দেখা যাচ্ছে যে বিএনপি তাদেরকে হজম করতে হচ্ছে, বড় বড় মন্ত্রী দিয়ে, মন্ত্রণালয় দিয়ে তাদেরকে হজম করতে হচ্ছে। খলিলুর রহমান সাহেবের মতো লোক, তারপর অদ্ভুত অদ্ভুত উপদেষ্টার হয়ে বিভিন্ন লোক চলে আসে যাদের সাথে আসলে বিএনপির এরকম কোনো সংযোগ নেই। কিন্তু এই মানুষগুলো এখন সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আছে। ইট মিনস যে স্টিয়ারিংটা, সরকারের যে স্টিয়ারিংটা, এটা যিনি চালাচ্ছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না যে পূর্ণ নিয়ন্ত্রণ সেই স্টিয়ারিংয়ের উপর আছে। এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো খুবই সেন্সিটিভ। আপনি এই মুহূর্তে চিন্তা করুন যে যদি এটা আমেরিকান ডিপ স্টেট থাকে, তো আমেরিকান ডিপ স্টেট থাকলে এটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে 2-3টা প্রবলেম আমাদের সলভ করতে হচ্ছে। 1 নম্বর প্রবলেম হলো ভারতের সাথে প্রবলেম, 2 নম্বর প্রবলেম হলো বেজিংয়ের সাথে সমঝোতা করা, 3 নম্বর হলো আমাদের সীমান্তে মায়ানমারের সাথে যে রোহিঙ্গা নিয়ে প্রবলেম আছে। এই 3টা সমস্যা কিন্তু একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে অ্যান্ড কনফ্লিক্ট করে। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আপনি ধরুন একেবারে নিজের মায়ের পেটের ভাই অথবা নিজের অরুজা সন্তান ছাড়া এই সমস্ত প্রবলেমগুলো আসলে পিতার পক্ষে কেউ সলভ করতে পারে না। এখন বঙ্গবন্ধু সরকার যেমন আব্দুল সামাদ আজাদ ছিলেন, তো ওরকম কোনো টেকনিক্যাল না, কিন্তু যেহেতু দলের পোর্টফোলিও ফলে সফল হয়েছিলেন। আবার হুমায়ুন রশিদ চৌধুরীর মতো মানুষ যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন দেশকে রিপ্রেজেন্ট করতেন। এখানে বিএনপির একেবারে ডেডিকেটেড, একবারে ধরেন আমি বিএনপির যাকে বলা হয় যে লোক কোনোদিন পররাষ্ট্র বুঝে না, কিন্তু ইভেন রুহুল কবির রিজভী সাহেব, তাকেও যদি পররাষ্ট্রমন্ত্রী করা হতো তাহলে এই যে 3টা সমস্যার কথা বললাম তিনি বিএনপিকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেন এবং দরকার হলে ওখানে বসে মানে তার জীবন দিয়ে দিতেন, তবু অ্যাচিভ না করে আসতেন না। কিন্তু এই ধরনের খলিল সাহেবদের মতো যারা বাইরে থেকে লোকজন আছে তারা একটা নির্দিষ্ট সীমার বাইরে যাবে না। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যেমনটি অভিযোগ করেছিলেন সরকারের ভিতরে সো মেনি গভর্নমেন্ট, তাহলে সেই বক্তব্যের সত্যতা রয়েছে? হ্যাঁ, সরকারের মধ্যে তো সো মেনি গভর্নমেন্ট, সেই বক্তব্য হাসনাত বলার দরকার কি? আমরাই তো বলছি, আমাদের মানে সব মানুষই তো বলছে যে এই সরকারের স্টিয়ারিংটা পরিপূর্ণভাবে তার হাতে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। শেষ প্রশ্নটি আমি দুজনের কাছে রাখতে চাই, দু লাইন করে জাস্ট মন্তব্য নিতে চাই।
একদিকে সরকার বলছে যে ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র গঠনের এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, এটাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আমরা দেখছি যে বিরোধী শিবিরে বলা হচ্ছে যে রাজপথের আন্দোলনের কথা। নির্বাচনের কয়েক মাসের ব্যবধানে সংসদীয় রাজনীতি কেন আসলে রাজপথে গড়ালো, আর এই বাস্তবতায় আসলে রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ সরকারের কি কি? রাষ্ট্র তো গঠন করাই আছে, রাষ্ট্র আবার নতুন করে কি গঠন হবে? এখানে এই রাষ্ট্রকে পরিমার্জন করা, এই রাষ্ট্রকে মর্যাদাবান করা, এই রাষ্ট্রকে বিশ্বের দরবারে এনলাইটেন করা, আলোকিত করা, ধন্যবাদ এটি হলো কাজ। এখানে নতুন করে গঠন করার কিছুই নেই। জনাব এ বি আজিজ, 2 লাইন মন্তব্য নিয়ে শেষ করব। 2 লাইন, রাষ্ট্র গঠন করলে অভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এর আন্দোলন হয়েছে, আমরা গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন পাইনি। আপনার কালকে সুপ্রিম কোর্টের হলো না কেন, ইলেকশন হলো না কেন, প্রেস ক্লাবের ইলেকশন হয় না কেন? তো পেশাজীবীদের ইলেকশনই তো করতে দিচ্ছেন না, গণতন্ত্রের পথেই তো চলতে পারতেছে না। বিরোধী দল এবং সরকারি দল একসাথে, এই যে বললো না বাণিজ্য চুক্তি বাস্তবতার সাথে দেখতে হবে, সুতরাং আন্দোলন হওয়ার কোনো ধন্যবাদ জানাচ্ছি সম্ভাবনা জনাব নেই। গোলাম মাওলা রনি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।